উজান নিজের রক্তচক্ষু নিয়ে স্তম্ভিত হয়ে মোয়ের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে তার মন চাইছে এই বিচ্ছু মেয়েটাকে দুটো চেলা কাঠের বাড়ি দিয়ে সোজা সাইজ করতে, কিন্তু আফসোস সে তা করতে পারছে না। মেয়েটা ঠিক কোন লেভেলের তেরো আর সাওরা তা আজ উজান হাড়ে হাড়ে বুঝতে পারছে। নিজে এত বড় একটা অপকর্ম করেও কি সুন্দর উল্টো অন্যজনের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। তার এই অভাবনীয় কাণ্ড দেখে উজান জাস্ট হা হয়ে তাকিয়ে রইল। সে নিজের সিআইডি ক্যারিয়ারেও এই শিক্ষকতা জীবনে বহু পাজি আর ধূর্ত অপরাধী দেখেছে, কিন্তু তার ঘরের এই বৈধ বউটা যে এত বড় মাপের পাজি হতে পারে তা তার দূরতম কল্পনাতেও ছিল না। ততক্ষণে উজান নিজের রাগ সামলাতে না পেরে পুরো ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল। জাস্ট শাট আপ ইডিয়েট মেয়ে। আমাকে তোমার কোন অ্যাঙ্গেল দিয়ে নষ্ট পুরুষ মনে হয়? হ্যাঁ, আমি আর মোটেও কোনো মিথ্যা কথা বলছি না। শ্রীনা আমাকে নিজের মুখে সব বলেছে। তুমি তার কাছ থেকে অলরেডি দুটো বিষয়ের প্রশ্নপত্র আগে ভাগে নিয়ে এসেছো। সেই প্রশ্নগুলো কোথায় রেখেছো আমাকে দাও ফাস্ট। মৌ নিজের বড় বড় চোখ দুটো ছোট ছোট করে উজানের সব কথা শুনছিল। হঠাৎই সে মুখ কুঁচকে নিল, বেশ ভাব নিয়ে বলে উঠল। আপনাকে সব দিক দিয়ে নষ্ট পুরুষ মনে হয়। শালার ঘরে এত সুন্দরী অপ্সরা বউ থাকতেও বাইরে ওই ডাইনির দিকে নজর যায়। হায় আল্লাহ, এ তুমি কেমন লুচ্চে বর দিলা আমায়। এ নিজের ঘরের বউকেও চোখে দেখে না, কিন্তু পরের বউকে আবার ঠিকই দেখে। ওনার কাছে আমার কথার কোনো ভ্যালুই নেই। ওনার কাছে নিজের ওই প্রাণপ্রিয় এক্স ডাইনি শিরিনের ভ্যালু বেশি। জাস্ট শাট আপ পিচ্ছে। ফাজলামোর একটা লিমিট আছে। অন্যায় করে আবার আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছো। কান ধরে এখনই 100 বার উঠবস করো ফার্স্ট, নয়তো এর পরের পানিশমেন্ট কিন্তু আরো অনেক বড় হবে। আপনার বালের শাটাপের গুল্লি মারি আমি। পারবো না আমি উঠবোস করতে। কি করবেন আপনি শুনি? কি করবেন আপনি? হ্যাঁ, আমার মৌয়ের এমন তেরা মুখ উত্তর শুনে উজান মোটেও খুশি হতে পারল না, বরং সে নিজের চোখ রাঙিয়ে তার দিকে এক পা এগোলো। উজানের সেই রাগান্বিত ও ভয়ঙ্কর চোখ দেখে মৌ এবার সত্যি সত্যি শুকনো ঢোক গিলল। মুহূর্তের মধ্যেই তার মুখ থেকে সব হাসি বিলীন হয়ে গেল। উজান যেই না তাকে ধরতে এক পা বাড়ালো, অমনি মৌ চিল পাখির মতো বেড থেকে লাফিয়ে নেমে এক দৌড়ে কক্ষ ত্যাগ করলো। অমনি মৌ চিল পাখির মতো বেড থেকে লাফিয়ে নেমে এক দৌড়ে কক্ষ ত্যাগ করলো। তার এই হুটহাট দৌড়ানোর কাণ্ডে উজান ভীষণ বিরক্ত হলো। ধুর, একটা মেয়ের শরীরে সামান্য ব্যালেন্স থাকা দরকার, কিন্তু এর মধ্যে তা বিন্দু মাত্রও নেই। মৌ এক দৌড়ে সোজা নিচে ড্রয়িং রুমে গিয়ে হাজির হলো। উজানও তার পিছু পিছু নিচে নেমে এলো, কিন্তু ততক্ষণে মৌ গিয়ে সোজা শাশুড়ি মৌসুমী চৌধুরীর পেছনের দিকে লুকিয়ে ওনার শাড়ির আঁচলটা শক্ত করে আঁকড়ে ধরে ঢাল বানিয়ে দাঁড়িয়ে পড়েছে। এই ফাজিল মেয়ে, বের হও আম্মুর পেছন থেকে। উজান চৌধুরীর মুখে মুখে এত বড় বড় তর্ক! বেরিয়ে আসো বলছি, আজ তোমাকে মজা দেখাচ্ছি। শাশুড়ি আম্মা, বাঁচাও প্লিজ। তোমার এই জল্লাদ গুন্ডা ছেলে আজ আমায় মেরেই ফেলবে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না গো আম্মা। তোমায় অন্তত একবার দাদি বানিয়ে তারপর মরার কথা ভাববো। ইডিয়েট একটা। একদম মুখ ভেঙে দেবো তোমার। এত বড় অন্যায় করেও আবার শাশুড়ির কাছে গিয়ে নাটক করা হচ্ছে। উজান যেই না হাত বাড়িয়ে মৌকে ধরতে যাবে, অমনি মৌসুমী চৌধুরী মাঝখানে হাত দিয়ে ছেলেকে বাধা দিলেন। বাবা, কি হচ্ছে এসব? মেয়েটা মাত্রই তো একটু আগে কলেজ থেকে ধকল শুয়ে বাড়ি এলো, আর তুই এসেই ওকে এভাবে বকছিস কেন? হ্যাঁ, বাচ্চা একটা মেয়ে। আম্মু সিরিয়াসলি, তুমি এই বিচ্ছু মেয়েটাকে এখনো বাচ্চা মেয়ে বলছো? জানো তোমার এই গুণবতী বৌমা আজ কি কীর্তি ঘটিয়েছে? ও আমাকে ওই শিরিনের কাছে বন্ধক রেখে পরীক্ষার প্রশ্ন আউট করেছে। নিজের জীবনে কোনোদিন শুনেছো নিজের বউ নিজের স্বামীকে অন্য মেয়ের কাছে বন্ধক দেয়? এই ফাজিল মেয়ে ঠিক তাই করেছে। যখন দেখলো পরীক্ষায় পাশ করার জন্য আমাকে কাবু করতে পারছে না, তখন সোজা ওই কালনাগিনীর কাছে গিয়ে আমাকে বন্ধক রেখে দুটো প্রশ্ন অলরেডি নিয়ে চলে এলো। তিনি উজানকে ধমক দিয়ে বললেন। উজানের কথা শুনে ড্রয়িং রুমের উপস্থিত সবাই যেমন একযোগে হো হো করে হেসে উঠল, তেমনি বিস্ময়কর দৃষ্টিতে মৌয়ের দিকে তাকালো। এইটুকু একটা মেয়ের মাথায় এত কুচক্রী বুদ্ধি কিভাবে আসতে পারে তা ভেবে সবাই তাজ্জব। ঠিক তখনই পরিস্থিতি বুঝে মৌ আড়ালে উজানকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে চোখ টিপ দিল। তারপর শাশুড়ির দিকে ফিরে কাঁদো কাঁদো ফেস করে বলে উঠল। শাশুড়ি আম্মা, বিশ্বাস করো, তোমার ছেলে সব মিথ্যে বলছে। তুমিই বলো, এই ইনোসেন্ট বাচ্চা মেয়েটা কি এমন আকাম করতে পারে? সে আমার চুমু দিতে চাইছিল, শুধু আমি বারণ করেছি, সেই জন্যে আমার নামে মিথ্যে অ্যালিগেশন দিচ্ছে। আল্লাহ সইবে না একদম। আপনার উপর গজব পড়বে, গজব। মৌয়ের মুখে এমন অবলীলায় বানিয়ে বলা কথা শুনে ওজন হতভম্ব হয়ে দুপা পিছিয়ে গেল। বিষম খেয়ে কাঁচতে কাঁচতে সে প্রায় মেঝেতেই বসে পড়ার উপক্রম হলো।
ঠিক তখনই কোথা থেকে ইফাত হন্তদন্ত হয়ে দৌড়ে এসে উজানের পাশে বসলো এবং তার কানে ফিসফিস করে বলল, ভাই, আমার ফুলকন্যা কোথায় রে? প্লিজ বল না ও কোথায়? মেহেরের নাম শুনতেই উজানের সব রাগ গিয়ে পড়লো ইফাতের উপর। সে আর এক সেকেন্ডও দেরি না করে নিজের পা থেকে জুতা খুলে সজোরে ইফাতের দিকে ছুঁড়ে মারল। ইফাত ভাগ্যবশত চট করে সরে যাওয়ায় ওটা গায়ে লাগেনি। ঠিক তখনই মো ইফাতের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে উঠল, দুলাভাই আপনার সে হসপিটালে আছে। আর এই যে আপনাকে এত বড় মিষ্টি খবরটা দিলাম, তার জন্যে আসার সময় আমার জন্য 1 ডজন আইসক্রিম নিয়ে আসবেন। হুম। ইফাত উজানকে আর একটু রাগিয়ে দেওয়ার জন্য বাঁকা হাসলো। সে মুচকি হেসে মোয়ের উদ্দেশ্যে আওড়ালো, ওকে ভাবিজান, ডান। আমার 10টা না 5টা না, পিচ্ছি একটা মাত্র ভাবিজান। তার জন্য আইসক্রিম কেন, যা যা লাগবে আমি সব এনে দেব। উজান রাগে ফুঁসতে ফুঁসতে তেড়ে যেতেই ইফাত এক দৌড়ে সদর দরজা দিয়ে পালিয়ে গেল। উজান একবার সদর দরজার দিকে তাকায় তো আরেকবার মোয়ের দিকে। পুরো ড্রয়িং রুমের পরিস্থিতি এখন তার হাতের বাইরে। তার মা ভাবি সহ বাড়ির সবাই হেসেই যাচ্ছে। উজান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মোয়ের একদম মুখোমুখি দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে বলল, আইসক্রিমের ব্যাপারটা না হয় রুমে গিয়ে খুব ভালো করে দেখে দিচ্ছি, কিন্তু তার আগে সবার সামনে দাঁড়িয়ে কি বললে আমি চুমু দিতে পারিনি বলে তোমার নামে মিথ্যা অ্যালিগেশন দিচ্ছি? সিরিয়াসলি মিসেস চৌধুরী, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাটি শেষ হওয়ার আগেই ড্রয়িং রুমে উপস্থিত সবার সামনে উজান এক ঝটকায় মুখে নিজের কাছে টেনে নিয়ে এক গভীর ও নিবিড় ছোঁয়া দিয়ে বসল তার ওষ্ঠ জোড়ায়। আচমকা এমন এক অভাবনীয় ও লজ্জাজনক কাণ্ড ঘটবে তা মো নিজের দূরতম কল্পনাতেও ভাবেনি। সে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। যখন সে চোখ মেলে দেখল বাড়ির সবাই তাদের দিকে হা করে ড্যাব ড্যাব করে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, তখন লজ্জায় মোয়ের ইচ্ছে করছিল জীবন্ত মাটির নিচে ধসে যেতে। মনে মনে ভাবলো, সে একটু বানিয়ে মিথ্যা বলেছে তাই বলে এই জঙ্গলি লোকটা সবার সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবে। ওদিকে উজান মোকে ছেড়ে দিয়ে বুক ফুলিয়ে পুরো ড্রয়িং রুমের সবার উদ্দেশ্যে বিজয়ী হাসিটা আওড়ালো। চুমু তো সবার সামনে দিয়েই দিলাম, এবার অন্তত সবাই বিশ্বাস করো যে এই ফাজিল মেয়েটা সত্যি সত্যি নিজের বরকে বন্ধক রেখে প্রশ্ন আউট করেছে। আরিফুল চৌধুরী এবার অত্যন্ত গর্বের সাথে উজানের দিকে এগিয়ে আসলেন। ছেলের কাঁধে স্নেহের হাত রেখে তিনি মুচকি হাসলেন। ভাব, তুই সত্যি বলছিস নাকি মিথ্যা বলছিস সেসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। তবে তুই এখন সবার সামনে যে কাজটা করলি তাতে আমি বড্ড খুশি হয়েছি। এতদিন তোকে দেখে মনে হচ্ছে তুই আমার বাপকা বেটা। চালিয়ে যা বাপ, সফল তুমি হবেই একদিন। এই বলে তিনি মোয়ের দিকে তাকাতেই মো যেন মেঝেতে দাঁড়িয়ে থাকা শক্তিটুকুও হারিয়ে ফেলল। তীব্র এক লজ্জা তাকে চারপাশ থেকে আষ্টে পিষ্টে ঘিরে ধরল। সে আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে এক দৌড়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। ওদিকে উজান নিজেও সবার সামনে লজ্জায় মাথা চুলকাতে চুলকাতে মোয়ের পিছু পিছু উপরে চলে গেল। গোধূলি লগ্ন বিকেল। পশ্চিম আকাশে সূর্য ডোবার মাহেন্দ্রক্ষণ। চারদিক থেকে মৃদু শীতল বাতাস বয়ে আসছে, আর সেই বাতাসে পায়ে পা মিলিয়ে হেঁটে চলেছে ইফাত আর মেহের। মেহেরকে হসপিটাল থেকে নিজের বাইকে করে নিতে এসেছে ইফাত। এই মেয়েটার পাশে থাকলে এক অন্যরকম অদ্ভুত ভালো লাগা কাজ করে ইফাতের মনে। সেই জন্য বাইক তন্ময়ের কাছে দিয়ে হেঁটে চলেছে দুজন। ইফাত এক হাতে মেহেরের কলেজ ব্যাগটা নিয়ে বড় মুগ্ধতা মেশানো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। মেহের তখন আপন মনে স্ট্র দিয়ে ম্যাঙ্গো জুস খাচ্ছিল। এরই ফাঁকে সে আর চোখে ইফাতের দিকে তাকালো। ইফাতের অমনে অপলক চাহনি দেখে সে কিছুটা অপ্রস্তুত হয়ে প্রশ্ন করল, এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? ভাবছি কি ভাবছেন? ভাবছি আমার এই মিষ্টি ফুলকন্যাকে বউ হিসেবে কেমন লাগবে। তার পাশে কি এই ইফাত চৌধুরীকে আদৌ মানাবে, নাকি বাদরের গলায় মুক্তের মালা হবে বলো তো? মেহের কথা শুনে খিলখিল করে হেসে উঠল। তার সে হাসির মোহময় ঝলকে মুহূর্তের মধ্যে ইফাতের ঠোঁটের কোণেও চওড়া হাসি ফুটে উঠল। কিন্তু পর মুহূর্তেই মেহেরের ফুটফুটে মুখটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল। তার উজ্জ্বল মুখটা হুট করে কালো হয়ে যাওয়ার কারণ ইফাত ঠিক বুঝতে পারল না। সে কপাল কুঁচকে নরম সুরে শুধালো, কি হলো ফুলকন্যা, হুট করে মুড অফ হয়ে গেল কেন তোমার? কেন এত মায়া বাড়াচ্ছেন? কোনোদিন যদি তাকদীর থেকে আপনি হারিয়ে যান, তবেই আমি আপনাকে ছাড়া বাঁচবো কিভাবে? ইফাত নিজের গভীর দৃষ্টি মেহেরের চোখের উপর স্থির করল। মেয়েটার কথার ভাঁজে ভাঁজে এক তীব্র সাইহীন অসহায়ত্ব লুকিয়ে আছে। সে যে ইফাতকে হারানোর ভয় পাচ্ছে তা ইফাত খুব ভালো করেই বুঝতে পারল।
মেহেরের মনে হচ্ছে ইফাত হয়তো তাকে কোনো এক মাঝ নদীতে একলা ফেলে চলে যাবে। সে জীবনে কখনো এত গভীর ভালোবাসা পায়নি, তাই হয়তো তার মনে হারানোর ভয়টাও বড্ড বেশি। চারপাশের কোলাহলের মাঝে ইফাত খুব স্লো ভয়েসে আওড়ালো, ফুলকন্যা, একটু টাচ করতে পারি তোমায়? মিহির স্তব্ধ হয়ে তার দিকে তাকালো। চারপাশ দিয়ে এত মানুষ হেঁটে যাচ্ছে, তার উপর বিয়ের আগে এমন এক আবদার সে কিভাবে মেনে নেবে? এতদিনে ইফাতকে তার মনে ধরেছে ঠিকই, কিন্তু মানুষটা তো এখনো তার জন্য পুরোপুরি বৈধ নয়। তবে কেন সে এই নিষিদ্ধ স্পর্শে সম্মতি দেবে? মেহের লজ্জায় ও নীতিবোধ থেকে চট করে নিজের মাথা নিচু করে নিল। তার এই লাজুক প্রত্যাখ্যান দেখে ইফাত শব্দ করে হেসে উঠল। ওকে ওকে, মোড অফ করো না ফুলকন্যা। আমি খুব তাড়াতাড়ি পুরোপুরি বৈধতা নিয়ে তোমায় টাচ করব। এবার অন্তত একটু হাসো। মেহের চোখ তুলে তাকালো। মানুষটা তাকে বড্ড ভালো বোঝে, কিন্তু তবুও মনের ভেতরের ভয়টা যেন কিছুতেই কাটতে চায় না। সে সত্যিই তাকে ছেড়ে যাবে না তো? ঠিক তখনই তার কানের কাছে ইফাতের দুষ্টুমি ভরা কণ্ঠস্বর ভেসে এলো। এমন বাচ্চাদের মতন করে জুস কে খায় শুনি? আমি বিয়ে করে একটা বউ তুলবো নাকি কোনো বাচ্চাকে? শোনো, আগেই বলে দিচ্ছি, ইফাত চৌধুরী কিন্তু একটা আশ্চর্য একটা ছেলে। না হয় একটু দূরে দূরে আছি, তবে তোমায় যেদিন পুরোপুরি নিজের করে পাবো সেদিন কিন্তু আর একদম ধৈর্য ধরতে পারবো না। সেই জন্য নিজেকে আগে থেকে মেন্টালি তৈরি করে রাখো। শুধু বাচ্চাদের জুস নয়, তুমি যা যা চাইবে আমি তোমায় তাই এনে দেবো। কিন্তু এর বিনিময়ে তোমাকে... আমার খিদে পেয়েছে। মেহেরের এমন অপ্রাসঙ্গিক উত্তর শুনে ইফাত মৃদু হাসল। মেয়েটার এই ভয়ার্ত ও লাজুক চাহনি দেখলেও তার মনটা পরম তৃপ্তিতে ভরে যায়। অতঃপর মনের ভিতর একরাশ মিষ্টি প্রেমের আবেগ নিয়ে দুজনই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। দীর্ঘ 7 বছর পর নিজের মাতৃভূমিতে পা রাখতে চলেছে রোহান তালুকদার। গুনে গুনে 7টি বছর সে প্রবাসে কাটিয়েছে, নিজের প্রাণের প্রেয়সীকে চিরতরে নিজের করে পাওয়ার আশায়। জীবনের সবচেয়ে শখের বয়সে সে দূর প্রবাসে পাড়ি জমিয়েছিল, অথচ সেই দূরতম কল্পনাতেও জানে না তার সেই প্রিয় প্রেয়সী এখন অন্য কারোর ঘরণী, অন্য কারোর অর্ধাঙ্গিনী। রোহান প্রথমে নিজের বাবা মায়ের কবর জিয়ারত করে, তারপর নিজের শৈশব কেটে যাওয়া গ্রামের চারদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল। এই ধুলোবালি মাখা গ্রামেই তার পুরো শৈশব কৈশোর কেটেছে। এয়ারপোর্ট থেকে তাকে পিক আপ করতে গিয়েছিল তার কিছু বন্ধু। সে যে আজ হঠাৎ দেশে ফিরছে, এই খবরটা শুধু সাব্বিরই জানতো। প্রেয়সীকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তার এভাবে চুপি চুপি আসা। তার সে আজন্ম কাঙ্ক্ষিত প্রেয়সী আর কেউ নয়, চৌধুরী বাড়ির মেজ বউ উজান চৌধুরীর ওয়াইফ তাসফিয়া মৌ। অথচ এই মেয়েটাকেই রোহান নিজের যৌবনের প্রথম প্রহর থেকে পাগলের মতো ভালোবাসতো। রোহান যখন 24 বছর পেরিয়ে যৌবনের 25 কোঠায় পা রেখেছিল, ঠিক সেই দিন তার চাচাতো বোন তাসফিয়া মৌ লাল টুকটুকে বউ সেজে তার সামনে এসে দাঁড়িয়েছিল। তখন মেয়েটির বয়স ছিল মাত্র 8 বছর। সে তখন ভালোবাসার কিংবা বিয়ের বও বুঝতো না, কিন্তু রোহান তখন থেকেই তাকে আমার বউ বলে চারপাশ পাগল করে তুলতো। প্রথম প্রথম মো বিরক্ত না হলেও যখন থেকে সে বুঝতে শুরু করলো ভালোবাসা কি আর বিয়ে কি, তখন থেকেই সে রোহানকে এড়িয়ে চলা শুরু করলো। মৌয়ের কাছে রোহান বড়জোর একজন ভাইয়ের চেয়ে বেশি কিছু ছিল না, কিন্তু রোহানের গল্পটা ছিল ভিন্ন। মেয়েটার বয়সে অনেক ছোট হলেও তার প্রতি এক অদ্ভুত গভীর অনুভূতি জন্মেছিল রোহানের মনে। এরপর থেকে দিন যত গেছে, মেয়েটার প্রতি তার আসক্তি ও দুর্বলতা ততই বেড়েছে। বাড়ির সবাই রোহানের এই পাগলামের কথা জানতো, তবে সবাই ভাবতো এটা বুঝি নিছক মজার ছলে বলা কোনো কথা। অথচ এই ছেলেটি দীর্ঘ 9টি বছর ধরে মনে প্রাণে শুধু মৌকে নিজের করে পেতে চেয়েছে। তাকে নিজের ঘরণী করার তীব্র আকাঙ্ক্ষা সে বুকে লালন করে এসেছে। যে ছেলেটি ছিল ছন্ন ছাড়া বেপরোয়া, সে শুধুমাত্র প্রেয়সীকে নিজের করে পাওয়ার জন্য অচেনা দেশে পাড়ি জমায়। রোহান তালুকদার বাড়ির মেইন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি তাদের। বাড়িটা মূলত পৈতৃক, অনেক বছরের পুরনো ঐতিহ্যবাহী দালান। রোহান আর 2 কদম এগিয়ে যেতেই উঠানে দেখতে পেল তার দাদি রোকেয়া বেগম রোদে দেওয়া আচারের বয়াম নিয়ে বাড়ির ভেতরে ঢুকছেন। আর ঠিক তখনই ওনার কানের কাছে এক চেনা কণ্ঠস্বর ভেসে এলো। বড় বউ, তোমার স্বামী এসেছে, বরণ করবে না আমায়? রোকেয়া বেগম চমকে উঠলেন। তিনি স্পষ্ট শুনতে পেলেন তালুকদার বাড়ির বড় নাতির চেনা গলা। নাতি নাতনিদের মধ্যে এই রোহান তার ভীষণ প্রিয়। পেছন ফিরে রোহানকে দেখা মাত্রই বৃদ্ধার বুকটা হু হু করে উঠল। হাতের আচারের বয়ামটা কোনো রকমে এক পাশে রেখে তিনি প্রায় দৌড়ে এলেন রোহানের কাছে।
ছেলেটাকে অনেকগুলো বছর দেখেননি, কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে চিনতে ওনার বিন্দুমাত্র বেগ পেতে হলো না। রোহান নিজের দাদিকে পরম মমতায় জড়িয়ে ধরল। রোকেয়া বেগম খুশিতে ও আবেগে কেঁদে দিলেন। রোহান কোনোভাবেই ওনাকে শান্ত করতে পারছে না। সে মুচকি হেসে বলল, এই বুড়ি কান্না করছো কেন? হ্যাঁ, এমন করলে কিন্তু আমি আবার প্লেনে চলে যাব। কথাটা শোনা মাত্রই রোকেয়া বেগম নাতির হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরলেন। দাদির কথা শুনে কিছুটা অভিমান হলো রুহানির। সে মন খারাপ করে আবার ওই মরার কথা শুরু করে দিলে তো। আমার বাসায় ভুল হয়েছে, আমি এখনই চলে যাচ্ছি। রোহান মুচকি হাসল। সে মনে মনে তার ফুল অর্থাৎ মৌকে নিয়ে বড্ড এক্সাইটেড হয়ে আছে। মেয়েটা তাকে প্রথম দেখায় চিনতে পারবে তো? তাকে দেখে খুশি হবে, নাকি আগে সেই পিচ্চি কালের মতো দূরে দূরে পালিয়ে বেড়াবে? এই ভাবনার মাঝেই রোহান চঞ্চল গলায় বলে উঠল, দাদি, আমার ফুল কোথায়? ফুলকে আমার অপেক্ষায় দিন গুনছে। এই বলেই রোহান দাদির হাত ছেড়ে একদৌড়ে বাসার ভিতরে ঢুকে পড়ল। আর রোকেয়া বেগম ঠিক সেখানেই পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এতগুলো বছর ধরে মনে মনে যে ঝড়টার ভয় তিনি পেয়েছিলেন, আজ সেই ভয়ঙ্কর ঝড় ঘরের চৌখাটে এসে দাঁড়িয়েছে। কি হতে চলেছে সামনে? রোকেয়া বেগমও নিজের চোখের জল মুছে তড়িঘড়ি করে রোহানের পিছু নিলেন। রোহান বাড়ির ভেতরে ঢুকে চারপাশ মাথায় তুলে হাঁক ডাক শুরু করে দিল। ফুল, এই ফুল দেখে যা, তোর রোহান ভাই এসেছে রে। তোর জন্য বিদেশ থেকে কত গিফট নিয়ে এসেছি। তোকে বউ করে ঘরে তোলার জন্য যা যা লাগবে সব এনেছি আমি। অনেক টাকা রোজগার করে এনেছি। আয় না ফুল, কোথায় তুই? ততক্ষণে ড্রয়িং রুমে বাড়ির সবাই এসে হাজির হলো। মৌয়ের বাবা মা, ছোট চাচা চাচি, চাচাতো বোন এবং মৌয়ের ছোট্ট ভাইও সেখানে এলো। রোহানকে অক্ষত শরীরে এত বছর পর ফিরে দেখে সবাই ভীষণ খুশি হলেন। রোহান এক এক করে সকলের সাথে পরম মায়ায় কুশল বিনিময় করলো। অতঃপর সে আর এক মুহূর্তও দেরি না করে এক ছুটে মৌয়ের রুমের দিকে এগিয়ে গেল। পিছন থেকে মৌয়ের বাবা ডাকলেন, কিন্তু সে কিছুই শুনতে পেল না। মৌয়ের রুমে গিয়ে যখন তাকে কোথাও পাওয়া গেল না, তখন রোহান আবারও ড্রয়িং রুমে ফিরে এলো এবং উদ্গ্রীব কণ্ঠে প্রশ্ন করলো, সে যাব্বু, আমার ফুল কই গো? আমার ফুল কি কলেজে গিয়েছে? বলুন না, আমার ফুল কোথায়? আমি আমার ফুলের জন্য কত জিনিস এনেছি। আপনি তো বলেছিলেন না, আমি প্রতিষ্ঠিত হলে, আমি অনেক টাকা রোজগার করে ফেললে ফুলকে আমার হাতে তুলে দেবেন। রোহান নিজের ট্রলি ব্যাগটা হুট করে খুলে সেখান থেকে অনেকগুলো টাকার বান্ডিল বের করলো এবং পাগলের মতো হাসতে হাসতে বলতে লাগলো, এই দেখেন সে আব্বু, অনেক টাকা রোজগার করেছি আমি। এখন তো আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতে আর কোনো বাধা নেই, তাই না? ওর জন্য কত গহনা এনেছি, বিয়ের বেনারসি শাড়ি এনেছি, এমনকি ওর সবচেয়ে প্রিয় চকলেটও এনেছি। বলুন না, আমার ফুল কোথায়? তোমার ফুলের বিয়ে হয়ে গিয়েছে রোহান, সে এখন অন্য কারোর বউ। তাকে নিজের বউ বানানোর স্বপ্ন তুমি চিরতরে ভুলে যাও। কথাটা যেন বজ্রপাতের মতো তীব্র ঝড়ের বেগে এসে রোহানের বুকে আঘাত করলো। সে স্তম্ভিত হয়ে খানিকটা পেছনের দিকে পিছিয়ে গেল। নিজের কানকে সে কোনোভাবেই বিশ্বাস করাতে পারছে না। তার ফুলের বিয়ে হয়ে গিয়েছে, অথচ সে প্রেমিক হয়ে বিন্দুমাত্র জানতে পারল না। কিন্তু তাকে যে কথা দেওয়া হয়েছিল, সে অনেক টাকার মালিক হলে ফুল শুধু তারই হবে। এখন সেই প্রতিশ্রুতির কি হবে? হঠাৎই রোহান পুরো বাড়ি কাঁপিয়ে এক বিকট চিৎকার দিয়ে উঠল। আপনি মিথ্যা বলছেন সেজু আব্বু, আমার ফুলের বিয়ে হতেই পারে না। ফুল তো আমার বউ হবে, এই রোহান তালুকদারের বউ। আপনি তো আমার নিজের মুখে কথা দিয়েছিলেন, আমি প্রতিষ্ঠিত হলে ফুলকে আমার হাতে তুলে দেবেন। তাহলে সেই কথার আজ কি মূল্য রইল? আমি এত শত নিয়মকানুন জানি না, আমার ফুলকে চাই মানে এখনই চাই। রোহান রাগের কারণে সামনের কাঠের চেয়ারটায় সজোরে এক লাথি মেরে কথাগুলো একদমে বলে শেষ করলো। তার দুটো চোখ তখন রক্তবর্ণ ধারণ করেছে। অতিরিক্ত রাগের কারণে হাতের ও গলার শিরা উপশিরাগুলো দপদপ করে ফুলে উঠেছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে ছুঁড়ে মেঝেতে আছাড় মারছে। যার জন্য দীর্ঘ 7টা বছর প্রবাসের মাটিতে এত কষ্ট করলো, তাকেই যদি সে না পায়, তবে কেন এত ত্যাগ? সে হন্যি হয়ে দৌড়ে ময়ের মায়ের কাছে এগিয়ে গেল। ওনার দুবাহু শক্ত করে চেপে ধরে আকুল গলায় প্রতিধ্বনিত করে, মা, ও মা, তুমি বলো না আমার ফুলের বিয়ে হয়নি। আমি তো তোমার নিজের মা বলে ডাকি, তুমি অন্তত আমাকে এমন মিথ্যা বলবে না। বলো না মা, আমার ফুল এখনও আমারই আছে। ময়ের মা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। ওনার মুখ দিয়ে টু শব্দটিও বের হলো না। রোহানের এই পাগলামি ও রুদ্র মূর্তি দেখে ময়ের বাবা আবারও গম্ভীর কণ্ঠে বললেন, রোহান, পাগলামি করো না। যা হয়েছে তার কোনোদিনও ঠিক হবে না। নিজেকে সামলাও তুমি। রোহান ছলছল নয়নে নিজের সেজ আব্বুর দিকে তাকালো। লোকটা কত সহজে কথাগুলো বলে দিল, অথচ এই রূঢ় সত্যটা হজম করতে গিয়ে যেন রোহানে নিজের জান বেরিয়ে যাচ্ছে। রোহান এবার ঠিকই বুঝতে পারছে, এই জন্যই সাব্বির এতদিনে ফোনে তার কথা এড়িয়ে চলতো।
বারবার সে ফুলকে ভিডিও কলে দেখতে চাইলে তার দাদি নানা ছুতোয় কথা ঘুরিয়ে দিতেন। রোহান এবার নিজের বৃদ্ধা দাদির কাছে এগিয়ে গিয়ে ওনার মুখটা নিজের দু হাতে চেপে ধরে তীব্র আর্তনাদ করে চিৎকার দিয়ে উঠল। দাদি, ও দাদি, তোমরা কিভাবে পারলে আমার ফুলকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে? তোমাদের কি একটা পলকের জন্য এই এতিম ছেলেটার মুখটা ভেসে উঠলো না? আমি কিভাবে বাঁচবো আমার ফুলকে ছাড়া? ফুলকে যে আমার চাই, আমার ফুলকে আমার কাছে এনে দাও না দাদি, দোহাই মাবুদের, আমার ফুলকে এনে দাও। আমি নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। রোকেয়া বেগমের দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মা বাবা হারা নাতির এই অবর্ণনীয় কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। ছেলেটা ছোট থেকে কখনো কোনো কিছুর আবদার করেনি, সে শুধু মৌকে বউ বানাতে চেয়েছিল। কিন্তু বিধির লিখন বোধহয় অন্যরকম ছিল। রোকেয়া বেগমের 4 ছেলে 1 মেয়ে। রোহানের বাবা ছিলেন সবার বড়, আর মেহেরের বাবা ছিলেন দ্বিতীয়। এক ভয়াবহ গাড়ির দুর্ঘটনায় রোহানের বাবা মা এবং মেহেরের বাবা মা সবাই একসাথে মারা যান। সেদিন একদিনে 4টি লাশ চোখের সামনে দেখেও রোকেয়া বেগম ভেঙে পড়েননি। অথচ আজ এই অনাথ ছেলেটার বুক ফাটা কান্না দেখে তার নিজেরই হৃৎপিণ্ড যেন ছিঁড়ে যাচ্ছে। মৌয়ের বিয়ের সময় তিনি সেজু ছেলেকে বারবার বারণ করেছিলেন, কিন্তু মৌয়ের বাবা উজানের বাবার কথা ফেলতে পারেননি। রোহান মেঝেতে বসে হাউমাউ করে কেঁদে উঠল। যে ছেলেটা বাবা মায়ের মৃত্যুর পরও চোখের কোণে এক ফোঁটা অশ্রু দেখায়নি, সে আজ উন্মাদ পাগলের মতো কাঁদছে। হঠাৎই রোহান একের পর এক ঘুষি মারতে লাগলো মেঝেতে। হাতের চামড়া ছিঁড়ে রক্ত ঝরছে, তবুও সে থামছে না। তার বন্ধুরা এসে শেষমেশ তাকে কোনো মতে আটকালো। রোহান ময়ের বাবার দিকে তাকিয়ে অভিযোগের সুরে আওড়ালো। সেজু আব্বু, আপনি কিভাবে আমার ফুলকে অন্যের বউ হতে দিতে পারলেন বলেন তো? আমি কি সত্যি ওর অযোগ্য ছিলাম, নাকি ওর বয়স আমার থেকে অনেকটা কম বলি এই সিদ্ধান্ত? মানলাম ফুলের চেয়ে আমার বয়স দ্বিগুণের বেশি, তাই বলে কি আমার ভালোবাসা খাঁটি নই? আমি কি আমার ফুলকে সুখ রেখে রাখতে পারতাম না? নাকি আমি অনাথ বলে আপনারা মনে করলেন ফুলকে অন্য কোথাও বিয়ে দেওয়াই শ্রেয়? ময়ের বাবা অসহায়ের মতো তাকিয়ে রইলেন। এখন তিনি বুঝতে পারছেন ছেলেটার ভালোবাসা নিছক পাগলামি ছিল না, কিন্তু বাবা হিসেবে মেয়ের সুখ চাওয়াও তো অপরাধ নয়। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন। রোহান, কেঁদো না বাবা। তোমাকে আমি তোমার ফুলের চেয়েও নতুন সুন্দর একটা মেয়ে এনে দেবো, তবুও। রোহান তখন হো হো করে হেসে উঠল। তার সেই বিকট হাসির শব্দে সবাই চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে রইল। জানেন সেজু আব্বু, আমি আমার বাবা মায়ের মৃত্যুর পর আপনাদেরই মা বাবা বলে রেখেছি, অথচ আমি ভুলে গিয়েছিলাম যে নিজের বাবা মায়ের মতো কেউ কাউকে অতটা ভালোবাসে না। আমার আপনার মেয়েকে চাই, অথচ আপনি অন্য কাউকে খুঁজে দিতে চান। আপনাকে আমি বুঝতেই পারবো না যে ফুলবিহীন রোহান তালুকদারের অস্তিত্বের কোনো মানে নেই। ময়ের মা ছলছল নয়নে তাকিয়ে রইলেন। তিনি আজ ভীষণ অনুতপ্ত। মেয়ের ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে এই অনাথ ছেলেটার স্বপ্ন তিনি চুরমার করে দিয়েছেন। মৌয়ের বাবা আবারও কাঁপা কাঁপা গলায় বললেন। বাবা, মাফ করে দিও আমাকে। আমি পারিনি আরিফুলের কথা ফেলতে। ও যে আমার মেয়েটাকে নিজের মেয়ে করে নিতে চেয়েছিল। সেজু আব্বু, আমিও তো আপনার মেয়েকে আমার বউ করতে চেয়েছিলাম, আপনি তার কথা ফেলতে পারলেন না। অথচ আমাকে দেওয়া আপনারই সেই পুরনো কথাগুলো আপনি কত সহজে ভুলে গেলেন। আমি তো আপনার কাছে দামি কিছু চাইনি, আমার ফুলকে শুধু চেয়েছিলাম। কিন্তু আপনারা আমার ফুলকেই আমার থেকে চিরতরে সরিয়ে দিলেন। আপনারা জানতেন ফুলকে ছাড়া আমি বাঁচবো না, তবুও কেন এমনটা করলেন? রোহান তড়িঘড়ি করে একটা লাগেজ খুলল। সেখান থেকে স্বর্ণের গহনা আর লাল টুকটুকে বিয়ের শাড়িটা বের করে সবার উদ্দেশ্যে বলল। এই শাড়ি গহনা পরিয়ে ফুলকে আমার বউ করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা তা করতে দিলেন না। আজ আপনারা সবাই মিলে আমাকে এক জীবন্ত লাশ বানিয়ে ফেললেন। এর জন্য আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না। রোহান আর সহ্য করতে পারছে না। কোনো রকমে উঠে দাঁড়িয়ে সে বাসা থেকে বেরিয়ে গেল। তার পিছু পিছু তার বন্ধুরাও ছুটে চলল। ছেলেটা আজ পুরোপুরি ভেঙে পড়েছে। তার পৃথিবীটা এখন এক বিশাল শূন্যতায় ঘেরা। তার ভিতরে সেই হাহাকার দেখার মতো কেউ যেন আজ আর নেই। প্রফেসর সাহেব, লাভ ইউ। উজান হাতে একটা সরু বেত নিয়ে চরম কটমট দৃষ্টিতে ময়ের দিকে তাকিয়ে রইল। রাত পোহালেই পরীক্ষা, আর সেই কারণেই আজ ঘরে এই বিশেষ শাসন ব্যবস্থার আয়োজন করা হয়েছে। পড়ালেখা থেকে নিজের পিঠ বাঁচানোর জন্য মৌ গত 8 ঘন্টা ধরে নানা উপায়ে উজানকে ইমপ্রেস করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই পারছে না। লোকটা কেমন যেন পাষাণ। মৌ পড়ার টেবিলে গালে হাত দিয়ে বসে কাঁদো কাঁদো মুখে উজানের দিকে তাকালো। ভেবেছিল তার এই করুণ মুখ দেখে হয়তো উজান এবার অন্তত একটু গলবে, কিন্তু ঠিক তখনই প্রফেসরের ঝাঁঝালো কণ্ঠস্বর ভেসে এলো। ইডিয়েট, ভণ্ডামি রেখে চুপচাপ পড়ো, নয়তো আজ একটা বেতের বাড়িও মাটিতে পড়বে না। মৌ ঠোঁট উল্টে তাকিয়ে রইল, কিন্তু তাতেও উজানের শক্ত মন বিন্দুমাত্র গলল না।
সে আবারও ধমকে উঠল। ফাজিল মেয়ে তাকিয়ে আছে কেমন করে, দেখো, বইয়ের দিকে চোখ দাও। একটা কিস করি আপনাকে। উজান এবার চমকে উঠল। একটা মেয়ে কি পরিমাণ ফাজিল হলে পড়াশোনা থেকে বাঁচার জন্য নিজের টিউটর বরকে কিস করার ঘুষ দেয়। উজান বড় বড় চোখ করে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে এই মেয়ে জীবনেও সোজা পথে হাঁটবে না। সে নিজের রক্ত চক্ষু নিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এমন বেহায়াপনা কবে থেকে শিখলে শুনি? লজ্জা করে না একটা মেয়ে হয়ে এমন অশ্লীল কথাবার্তা বলতে? ভালোবাসি আপনাকে, সেই জন্যই তো কিস করতে চাইছি। তাতে এত বকাঝকা করার কি আছে? লাগবে না আপনার ভালোবাসা। আমাকে ভালোবাসার মানুষের অভাব নেই, এমনকি আমিও একজনকে মনে প্রাণে ভালোবাসি, বুঝলেন? উজান একটু ভাব নিয়ে বলল। ময়ের চোখ এবার কপালে। সে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে, কি? আপনি ওই শিরিন ডাইনিকে ভালোবাসেন? উজান এবার চোখ রাঙালো। পৃথিবীতে কি নারীর এতই অভাব পড়েছে যে চট করে এমন একজনের নাম নেওয়া হলো যাকে উজান সবচেয়ে বেশি ঘৃণা করে? উজান চরম বিরক্তি নিয়ে মুখ বাঁকালো। ছে, উজান চৌধুরী কখনো কারো এটো জিনিস খায় না, বুঝলে? তাহলে আমাকে খান। কথাটা মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই মৌ লজ্জায় নিজের জিভে কামড় দিল। সে কথায় কথায় একে আজে বাজে কথা বলে ফেলল। উজান মৌয়ের এমন অবুঝ কাণ্ড দেখে ভিতরে ভিতরে নিঃশব্দে হাসলো। মন চাইছে এই পিচ্ছি মেয়েটাকে এখনই শক্ত করে বুকের মধ্যে মন চাইছে এই পিচ্ছি মেয়েটাকে এখনই শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে দুনিয়ার সমস্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে। কিন্তু নিজের মনে তীব্র আকাঙ্ক্ষা মনের ভিতর চেপে রেখে সে খানিকটা গম্ভীর গলায় আওড়ালো, এমন ছ্যাঁচড়া কথাবার্তা তোমাকে কে শিখিয়েছে? মেয়েদের নিজের ভালোবাসা নিয়ে এতটা নির্লজ্জ হতে নেই, বুঝেছো? মৌ এবার সোজা উজানের দিকে তাকালো। সে নিজের চেয়ার ছেড়ে উঠে এক ঝটকায় গিয়ে বসলো সোজা উজানের কোলের উপর। মৌ হুট করে কোলে এসে বসায়। উজান থতমত খেয়ে শুকনো ঢোক গিলল। মৌ ততক্ষণে উজানের গলাটা দু হাতে জড়িয়ে ধরে আদুরে আর অভিমানী স্বরে আওড়ালো, ভালোবাসলে এমন নির্লজ্জের মতো বাসতে হয় প্রফেসর সাহেব, যাতে একজন হাত ছেড়ে চলে যেতে চাইলেও অন্যজন যেন তাকে জোর করে আঁকড়ে ধরে রাখতে পারে। আপনাকে নির্লজ্জের মতো ভালোবাসি বলেই তো আমার কোনো কদর নেই। যেদিন আমি সত্যি সত্যি আপনার জীবন থেকে চিরতরে হারিয়ে যাব, সেদিন ঠিকই আমার অভাবটা বুঝবেন আপনি। পরের কথাগুলো মৌ একরাশ তীব্র অভিযোগের সুরে বলল। মৌয়ের এই আকস্মিক অভিযোগ শুনে উজানের বুকটা কেঁপে উঠল। মেয়েটার মনের ভেতরের কষ্টটা তার সহ্য হচ্ছে না। তবে এই মুহূর্তে সে নিজের ভালোবাসার কথাও প্রকাশ করতে চায় না। তবে সে মনে মনে ঠিক করে নিয়েছে খুব তাড়াতাড়ি এই পরীক্ষাটা শেষ হলেই মেয়েটিকে নিজের সবটুকু দিয়ে আপন করে নেবে। মেয়েটির মনের সকল অভিযোগ সে গভীর ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিবে। সে কাঙ্ক্ষিত দিন আর খুব বেশি দূরে নেই। মৌ আবারও উজানের চোখের দিকে তাকালো। তারপর খুব মৃদু স্বরে জিজ্ঞেস করলো। মৌ এবার চরম লজ্জামাখা দৃষ্টিতে তাকালো। সে লজ্জায় উজানের শার্ট খামচে ধরে ফিস ফিস করে বলল, আমাকে কি সত্যি সত্যি একটুও ভালোবাসা যায় না প্রফেসর সাহেব? আপনাকে ভালোবাসলে এই উজান চৌধুরী বিনিময়ে কি পাবে শুনি? আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তাই? তাহলে এরপর থেকে যতগুলো পরীক্ষা দেবে সবগুলোতে গোল্ডেন A+ পেয়ে দেখাও, তারপর। থাক, আমার আর আপনার ভালোবাসার দরকার নেই। এসেছে আমার A+ নিতে। নিজে এমনিতেই পড়তে ইচ্ছে করে না, ওনার আবার A+ চাই। হ্যাঁ, চাইবো না কেন? প্রফেসর উজান চৌধুরীর ওয়াইফ হয়ে যদি পরীক্ষায় ফেল করো তবে আমার কোনো মান সম্মান থাকবে? বউয়ের রেজাল্ট দিয়ে নাকি আবার ওনার মান সম্মান? এক কাজ করুন তাহলে, এবারে পরীক্ষায় অন্তত কোনো মতে পাস আউট করে দিন প্রশ্নটা। দেন পাক্কা প্রমিস করছি নেক্সট টাইম থেকে আমি একদম মন দিয়ে পড়বো। শাশুড়ি আম্মা, এ কেমন মেয়ে ডাউনলোড দিয়েছো মাবুদ! একটা মানুষ এমন লেভেলের পড়াচোর হলে আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাগুলোও যে এক একটা পড়াচোর হবে। বংশের ভবিষ্যৎ বাচ্চার কথা শুনতে মুহূর্তের মধ্যেই মৌ খুশিতে গদগদ হয়ে বলে উঠল, তাহলে চলুন এক্ষুনি বাচ্চা কাচ্চা এনে ফেলি। আমার দ্বারা অন্তত এই জন্মে আর এসব পড়াশোনা হবে না। কথাটা বলে মৌ যেমনই উজানের দিকে তাকালো অমনি উজানের সেই ভয়ঙ্কর রুদ্র মূর্তি ও অগ্নি দৃষ্টি দেখে সে ভেতরে ভেতরে শুকনো একটা ঢুকিয়ে এল। লোকটা যেভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মনে হচ্ছে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলবে। মৌ ভয়ে তোতলাতে তোতলাতে বলল, এমন করে তাকাচ্ছেন কেন? আমায় বউ বলে মনে প্রাণে নাই বা মানলেন, অন্তত শাশুড়ি আম্মুর মুখের দিকে তাকিয়ে ওনাকে একটা নাতি নাতনি তো উপহার দিতে হবে নাকি? উফ, আচ্ছা বাবা ঠিক আছে, অমন রাক্ষসের মতো তাকাতে হবে না। লাগবে না আমার বাচ্চা কাচ্চা, শোনো এখন এখান থেকে ঘুমোবো আমি। মৌ তড়িঘড়ি করে উজানের কোল থেকে নেমে চেনা বিছানার দিকে এক পা বাড়ালো। অমনি উজান তার হাতের উপর বেদ দিয়ে ঠাস করে একটা বাড়ি দিল।
সামান্য আঘাতেই ব্যথায় কুকড়ে উঠল মৌ। সে ছলছল নয়নে কাদো কাদো ফেস করে উজানের দিকে তাকালো। আপনি আমায় মারলেন? তাড়াতাড়ি পরের টেবিলে এসে বসো, নয়তো এর চেয়েও বড় পানিশমেন্ট দেবো আজ। পড়বো না আমি। কি করবেন আপনি? কি করবেন? হ্যাঁ,